আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য ঠিক বরাবরের মতোই আবারও একটি নতুন হ্যাক্স নিয়ে হাজির। সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের উপরে। আমরা ইতিমধ্যে কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, প্রিপোজিশন এই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা হ্যাক্স শিখেছি এবং ওই হ্যাক্সগুলোতে আমি তোমাদের মোটামুটি যেটাকে বলা হয় যে 99 থেকে 100% তোমরা ইনশাল্লাহ কমন পাবে। তো যারা আগের ভিডিওগুলো দেখো না অবশ্যই দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেল একদম সিরিয়ালি দেওয়া আছে আমাদের প্লে লিস্টে। তো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের 5টা হ্যাক্স নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো, চেঞ্জিং সেন্টেন্স মানে ট্রান্সফরমেশন সেন্টেন্সে তোমরা কিন্তু সবচেয়ে গ্রামাটিক্যাল যতগুলো পয়েন্ট আছে সে সবগুলো পয়েন্টের চেয়ে এই পয়েন্টটা সবচেয়ে বড়, ঠিক আছে? তো এখানে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো অনেক। তো আজকে আমি যে 5টা তোমাদের রুলস বা হ্যাক্স দেখাবো, ইনশাল্লাহ এই 5টার মধ্যে তোমরা পরীক্ষায় কিন্তু 5টা আসবে, কেমন? 5টার মধ্যে তোমার এখানে ইনশাল্লাহ 3 থেকে 4টা 100% কমন পাবা। তার মানে একটা বিষয় খেয়াল করো, চেঞ্জিং সেন্টেন্সে তোমাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখতে হয়, তারপর হচ্ছে তোমার বিভিন্ন সেন্টেন্স রূপান্তর শিখতে হয়, তারপর হচ্ছে তোমার পেসিভ অ্যাক্টিভ শিখতে হয়, তারপর তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখতে হয়। মানে কত রুলস সব মিলিয়ে যদি আমি হিসাব করতে যাই 150 থেকে 200 রুলস। আর সেখানে তোমার এই 5টা রুলস শিখে যদি তুমি 3টা কমন পাও আর 150 থেকে 200 রুলসের মধ্যে মানে তোমার 5টা থাকবে প্রশ্ন, তাই না? তো 5টার মধ্যে 3টেই যদি 5টা রুলস শিখে পেয়ে যাও তাহলে তার কোনো কথাই নেই, তাই না? তো চলো দেরি না করে আমরা শুরু করে দেই। তো আজকে চেঞ্জিং সেন্টেন্সের প্রথম যে এটা সেটা হচ্ছে সো দ্যাটের উদাহরণটা আমি একটু দেখাতে চাচ্ছি। শোনো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানিয়ে দিবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের উত্তরটি দেওয়ার জন্য, কেমন? তো যাই হোক, আমরা হচ্ছে এই হ্যাক্সের বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টাটা করব, কেমন? প্রথমটা হচ্ছে সো দ্যাট। তোমাদের বিশেষ করে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সটাতে সো দ্যাট বা সো ডট ডট দ্যাট যেটাকে বলে, এটা কিন্তু মোটামুটি সব বোর্ডেই কম বেশি আসে, সব বোর্ডেই কম বেশি আসে। তাহলে এইটা যেহেতু সব বোর্ডেই কম বেশি আসে, তাহলে এইটা তোমাকে কি ভালো মতো শেখা উচিত না? অবশ্যই। তাহলে খেয়াল করো, এখানে কিছু বিষয় আমি তোমাদের দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখবা। প্রথমত দেখো, পরীক্ষায় প্রশ্ন আসছে সো ডট ডট দ্যাট, এবং এইটাকে রূপান্তর করতে গেলে আমাদের কিছু কিছু বিষয় আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে অনেক নিয়ম আছে, ক্যান নট, কুড নট দিয়ে তোমার কাজ চোখের পলকে ভেনিশ করে দেওয়া। আচ্ছা যাই হোক, বান মারা মন্ত্র এক কথায়, সো দ্যাটের কি বান মারা মন্ত্র তোমাদের আমি শিখাবো। সো এর জায়গায় সবসময় টু হয়, কি হয়? টু হয়। আবার টু এর জায়গায় সো হয়, আবার দ্যাটের জায়গায় কি নট পর্যন্ত পুরো অংশটা কেটে ডাস্টবিনে ফেলে দাও, ঠিক আছে? এবং সেখানে বসা একটি ছোট্ট টু, কি ছোট্ট টু, মানে আমি তোমাদের একটু এক্সাম্পল আকারে দেখাচ্ছি। ধরো এই সেন্টেন্সটাই আমি দেখবো, হ্যাঁ, যে দ্য লোড ইজ সো হেভি দ্যাট আ ম্যান ক্যান নট ক্যারি ইট। এখানে বোঝানো হয়েছে যে যে তোমার বস্তুটি এত ভারী যে লোকটি এটা বহন করতে পারে না, ওকে? তো এখানে একটা বিষয় খেয়াল করো, সো আছে এবং দ্যাট আছে। তো এইটা হচ্ছে কি তোমার, এইটা মেবি হচ্ছে তোমার কমপ্লেক্স, এটা হচ্ছে কি কমপ্লেক্স। এটা কমপ্লেক্স করতে বলছে, বিষয়টা এরকম না, এই সেন্টেন্সটাই হচ্ছে কমপ্লেক্স। এইটাকে আমরা এই যে সিম্পলে রূপান্তর করছে, ঠিক আছে? তো একটা বিষয় খেয়াল করবা, প্রথমত কি হবে, সো এর আগে যে অংশটুকু আছে সেটা আমরা হুবহু লিখবো, ওকে? এবার সো এর বদলে একদম সরাসরি টু বসাবো, ওকে? এবার টু এর পরে যে একটা অংশ থাকে সেটাও আমরা বসিয়ে দেবো হুবহু। এবার সো এর পরে যে দ্যাট, অর্থাৎ দ্য লোড ইজ সো, এরপরে যে আর একটা শব্দ অর্থাৎ দ্যাটের আগ পর্যন্ত যা আছে সব হুবহু হবে, জাস্ট সোর যায় টু হবে। এরপর আসো দ্যাট, দ্যাটের জায়গায় কী হবে জানো? দ্যাটের জায়গায় হচ্ছে তোমার টু হবে, বাট এই টুটা হচ্ছে টি ও টু, আর আগের যে সোয়ের পরিবর্তে টুটা দিয়েছি সেটা কিন্তু টি ডাবল ও, এটা কিন্তু খেয়াল রাখবা, হ্যাঁ? আবার এই টু এখানে দেওয়া যাবে না, এই দুইটা টুর কিন্তু আলাদা অর্থ, ঠিক আছে? যেমন এটা বহন করতে, কোনো কিছু করতে, দিকে এরকম বোঝায়। আর টু 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 এখানে মূলত এই যে ক্যান নট নাবোধক অর্থটা আসছে অ্যাডভার্ব হিসাবে, বুঝতে পারছো? ওকে ফাইন। এরপরে খেয়াল করো, তুমি যখন এই দ্যাটের পরিবর্তে টুটা বসাবা, এরপরে কি হয়েছে কি, নট পর্যন্ত পুরো অংশটা কেটে ডাস্টবিনে ফেলে দিতে বলছে। দ্যাটের পরে নট পর্যন্ত, দ্যাটের পরে নট পর্যন্ত কি, এই যে নট, এই পর্যন্ত এই যে অংশটুকু এটাকে কেটে আমরা ফেলে দেব। এবার বাকি যেটা থাকবে ক্যারি, সেটা বসাবো, ক্যারি ইট, এখানে ইট হবে কিন্তু, ঠিক আছে? ক্যারি ইট, ক্যারি ইট। আচ্ছা, ধরো আমি এভাবে বলতে পারি, আর একটা উদাহরণ দিই তোমাদের, তাহলে বিষয়টা আরও ভালো মতো বুঝতে পারবা। ধরো আমি এখানে দেখলাম যে দ্য ম্যান, খেয়াল করবা, ইজ
সো উইক, অর্থাৎ লোকটি এতই দুর্বল দ্যাট যে হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক, মানে সে কী করতে পারে না, হাঁটতে পারে না, অর্থাৎ দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখন এইটাকে যদি তোমাকে সিম্পল করতে বলে তাহলে কী হবে আনসারে, খেয়াল করো। প্রথমত আমরা কি পড়ছিলাম যে দ্যাট পর্যন্ত যেটুকু আছে আমরা সব হুবহু উঠেই দেব, এবং এই যে সো এর পরিবর্তে কি হবে, সো এর পরিবর্তে হবে হচ্ছে তোমার, বলো তো কি, টু। তাহলে দ্য ম্যান ইজ, সো এর পরিবর্তে টু উইক, অর্থাৎ দ্যাটের আগ পর্যন্ত লিখবো আমরা টু উইক। এরপরে কি দ্যাটের পরিবর্তে আমরা টু দেব, কি দেব, টু দেওয়ার পরে দ্যাটের পরবর্তীতে নট পর্যন্ত, কি পর্যন্ত, এই যে নট পর্যন্ত যত শব্দ আছে সব কাটা যাবে, অর্থাৎ এই থেকে এই টু, অর্থাৎ দ্যাটের পর নট পর্যন্ত যা থাকবে সব কি যাবে, কাটা যাবে, আর বাকি যেটা থাকবে সেটাও উঠিয়ে দেবা, ওয়াক। ঠিক আছে, এখন তোমাকে যদি ঠিক এই সিম্পলটাকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে কী হবে বলো তো, প্রথম হচ্ছে টু এর জায়গায় সো হবে, এবং আগের যে টুটা আছে এই টু এর জায়গায় কি দ্যাট হবে, তার মানে তুমি কি লিখবা, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। এরপরে কাহিনীটা দেখো, এরপরে শুধু ওয়াক আছে না, শুধু ওয়াক, এই ওয়াকটার তোমাকে একটা কি ক্লোজে রূপান্তর করতে হবে, মানে সেন্টেন্সের মতো, একাতে সাবজেক্ট ভার্ব লাগবে। তাহলে প্রথমত কি হবে, এরকম টু যুক্ত বাক্যকে তুমি কমপ্লেক্স করতে গেলে আমরা প্রত্যেকটা বাক্যে কী হয়, ক্যান নট আসে, কি আসে, ক্যান নট। তাহলে এটার সাবজেক্ট কী বলো তো, দ্য ম্যান, সে। এখানে যদি বলতো দ্য গার্ল, তাহলে এখানে কিন্তু শি হইতো, তাহলে কী হবে আসবা, শি ক্যান নট ওয়াক। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রথমত একটা সাবজেক্ট হবে এবং এর সাথে ক্যান নট অথবা কুড নট হবে, একদম সহজ কথা। ক্যান নট কখন হবে, যদি সেন্টেন্সটা মানে প্রেজেন্ট হয়, যেমন এই দ্য ম্যান ইজ, এটা কি প্রেজেন্ট, এই জন্য ক্যান নট হবে। এবারে সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটা হচ্ছে এই যে বাক্যের শুরুতে যেটা আছে সেটা প্রোনাউন। ওকে, আবার ধরো এখানে যদি পাস্ট হইতো তাহলে এখানে কিন্তু ক্যান নটের জায়গায় কুড নট হইতো। কেমন, তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এই রুলসটা আমি মোটামুটি তোমাদের 99% হচ্ছে করতে পারি যে ইনশাল্লাহ কমন পাবে। তো যাই হোক, আমরা একটু নেক্সটের দিকে যাই। এইবার আসো ম্যাজিক নাম্বার 2। ম্যাজিক নাম্বার 2টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো, মাত্র একটা শব্দে কম্পাউন্ড জয় করার একটা বিষয় এখানে থাকে। দেখো, কম্পাউন্ড হচ্ছে আনসার করাটা কিন্তু খুবই সহজ, জাস্ট তোমার যদি একটু প্র্যাকটিসটা ভালো থাকে। হ্যাঁ, যেমন আমি যদি একটু তোমাদেরকে বুঝাই, মাত্র একটা শব্দে কম্পাউন্ড জয়, সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটা খুব সহজেই আমরা করতে পারবো। কীরকম, কারণ কম্পাউন্ডে বেশিরভাগ ক্ষেত্রে মূলত কি অ্যান্ড, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে ওয়ার, এই তিনটা এসে থাকে, বা এই তিনটে দিয়ে আমরা সব কিছু করতে পারি। এখানে কিছু বিষয় আছে। বানমারা মন্ত্র, চলো বানমারা মন্ত্রটা আমরা দেখে নিই। দেখো, বাক্যে সাধারণ ঘটনা, দোষ, গুণ, কারণ বোঝালে মাঝখানে অ্যান বসে। দেখো, এই জিনিসটা কিন্তু তোমরা অনেকে জানো না। তোমরা মনে করো যে কোনো জায়গায় হয়তো অ্যান বসতে পারে, যে কোনো জায়গায় বাট বসতে পারে, যে কোনো জায়গায় অর বসতে পারে। না, এই তিনটার ক্যাটাগরিটা কিন্তু ভিন্ন। কারণ দেখো, কমপ্লেক্স সিম্পলের কিন্তু অনেক রুলস, বাট কম্পাউন্ডের রুলসটা কিন্তু কম। ঘুরে ফিরে দেখবে অ্যান্ড অর বাট এই তিনটে আসে, বাট সঠিক জায়গায় সঠিকটা দিতে হবে তোমাকে। যেমন এখানে একটা বিষয় দেখো, বাক্যে সাধারণ ঘটনা, দোষ, গুণ, কারণ যদি বোঝায় তাহলে ওই ক্ষেত্রে অ্যান্ড বসবে কম্পাউন্ড করার বেলায়। ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু মিস্টেক হয়ে গেলে শেষ। বিপরীত কিছু বোঝালে, যেমন গরিব কিন্তু সৎ, এই টাইপের যে সেন্টেন্সগুলো যদি থাকে কমপ্লেক্স বা হচ্ছে সিম্পলে, তাহলে সেক্ষেত্রে আমরা বাট বসাবো। কি বসাবো, বাট। তারপর হচ্ছে দেখো, না হলে মরবা, ফেল করবা, এই টাইপ কন্ডিশন শর্ত যদি বোঝায় যে এইটা করো না হলে এইটা হবে, এইটা করবা তাহলে এইটা দিব, এরকম শর্তযুক্তর ক্ষেত্রে অর হয়। কি হয়, অর হয়। যেমন ইফ দিয়ে যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো আছে, এটাকে যখন তুমি কম্পাউন্ড করতে যাবো তখন কিন্তু অর আসবে। ঠিক আছে, শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে। ওকে, যেমন আগের পরে সব বাড়তি কানেক্টর, যেমন দো, সিন্স, ইফ কেটে দিতে হবে। অর্থাৎ কমপ্লেক্সে যে কানেক্টরের পরিবর্তে আমরা অ্যান্ড অর বাট আনবো সেটা তো কেটে দিতে হবে, তাই না? এগুলো দো, অল, দো, সিন্স, ইফ এগুলো তো সিম্পল কমপ্লেক্সে থাকে, তো কম্পাউন্ড করা বলে এগুলো কিন্তু অটোমেটিক উঠে যাবে। তো এই বিষয়টা তোমাদের কাছে হয়তো মামুলি লাগতে পারে, কিন্তু দেখো এই তিনটা পয়েন্ট আমি যদি বলি 1, 2, 3, এটা একটু ভালো করে ফলো করলে আর তুমি যদি সেন্টেন্সের অর্থটা বোঝার চেষ্টাটা করতে পারো না, তুমি খুব সহজে আনসার করতে পারবা। চলো আমি এই ম্যাজিকটার এক্সাম্পল দেখবো এখন। দেখো, এই ম্যাজিকটার এক্সাম্পলটা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। দেখো, জাদু,
চলো আমরা আবার জাদু দেখাই। দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যদিও সে কি বলতো সৎ, যদিও সে গরিব তারপরে সে সৎ। এখন এইটা কি শর্ত বুঝাইছে না, বিপরীত বুঝাইছে না, রাইট? সো এরকম যদি বিপরীত বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, বাট ইউজ করব। কি ইউজ করব, বাট। এই যে আমরা কিন্তু 3 ধরনের নিয়ে এসেছি এখানে, বাট। তার মানে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, অর্থাৎ দোটা উঠে যাবে, মাঝখানে বাট হয়ে যাচ্ছে। এইবার দেখো কমপ্লেক্সে, ইফ ইউ ডু নট রিড, আচ্ছা এইটা হচ্ছে কি বিপরীতমুখী, বিপরীতমুখীর ক্ষেত্রে বাট হয়, বিপরীতমুখে হলে বাট হয়। আর যদি শর্তযুক্ত হয়, কন্ডিশনাল, ইফ দিয়ে শুরু হয় এরকম বাক্য, সেটা কম্পাউন্ড করা বেলা সর্বদা অর হয়। যেমন ইফ ইউ ডু নট রিড, যদি তুমি না পারো তাহলে ইউ ফেল, তুমি ফেল করবে। তাহলে কি হয়, রিড পড়ো অথবা ইউ উইল ফেল, তুমি ফেল করবে। এখন তুমি যদি এখানে বাট দাও, পড়ো কিন্তু ফেল করবে, এটা কি হয়? আবার যদি এখানে অ্যান্ড দাও, রিড অ্যান্ড ইউ ফেল, অর্থাৎ পড়ো এবং তুমি ফেল করবে, হবে? হবে না। এটা যেমন সহজে বুঝতে পারছো, ঠিক ওই ক্ষেত্রে এই দুইটা বিষয়, 3টে বিষয় আইডেন্টিফাই করতে হবে যে শর্তযুক্ত ক্ষেত্রে আমরা অর বসাবো, আর বিপরীতমুখী যদি বোঝা, অর্থাৎ দুইটা ক্লোজে দুই বিপরীতমুখী। যেমন দেখো এটা গরিব কিন্তু সৎ, এটা কি বিপরীতমুখী না? ধরো ভালো কিন্তু তারপর সে মানুষের টাকা মেরে খায়, দুইটা কি বিপরীতমুখী না? সো এই ক্ষেত্রে আমরা বাট ইউজ করব। হ্যাঁ, তো এক্সাম্পলটা আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো এইবার আমরা যাব নেক্সট ইসে, 3 নাম্বার ম্যাজিক। 3 নাম্বার ম্যাজিক দেখো, ডিগ্রি চেঞ্জের। ডিগ্রি চেঞ্জটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ডিগ্রি থেকে তোমরা একদম চোখ বন্ধ করে আনসার দিতে পারবা। হয়তো আমার ডিগ্রি চেঞ্জের ক্লাসটা তোমরা দেখো না, চাইলে ইউটিউবের থেকে দেখে নিতে পারো। ডিগ্রি চেঞ্জ একদম A to Z কমপ্লিট করে দিয়েছি আমি। হ্যাঁ, তো যাই হোক, তারপর আমি একটু তোমাদের দেখাই। এটা দেখাতে গেলে একটু টাইম লাগবে, বাট আমি অতটা টাইম নিব না, সংক্ষেপে দেখাই যেহেতু শর্ট ভিডিও। আচ্ছা দেখো, ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে বিষয় আছে। ডিগ্রি কয়টা? 3টা, তাই না? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 3টা ডিগ্রি। প্রত্যেকটা ডিগ্রি কিন্তু 2টা করে সূত্র। যেমন পজিটিভ ডিগ্রি সূত্রটা কি বলো তো? একটা হচ্ছে নো আদার দিয়ে শুরু হয়, নো আদার। আর একটা হচ্ছে কি দিয়ে শুরু হয় বলো তো? ভেরি ফিউ, তাই রাইট? ভেরি ফিউ। একটা হচ্ছে নো আদার দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে ভেরি ফিউ। দেখো এটার সূত্রটা কি? নো আদার প্লাস হচ্ছে ডিগ্রি এর পরের অংশ, ডিগ্রি এর পরের অংশ, তাই না? তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে ভার, তারপর হচ্ছে অ্যাস, তারপর হচ্ছে ডিগ্রি চেঞ্জ, তারপর হচ্ছে অ্যাস, তারপর হচ্ছে কি? সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তাই না? একই, ঠিক ভেরিফিউর কিন্তু একই নিয়ম। ভেরিফিউর পরে কি? ডিগ্রি এর পরের অংশ, মানে যখন আমরা রূপান্তর করব তখন এর কথা বলছে। তো এটা কি 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। আবার সুপারলেটিভের 2টা সূত্র, তাই না? একটা সূত্র কি বলতো? সাবজেক্ট প্লাস ভার্ব, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে দা, তারপর হচ্ছে ডিগ্রি চেঞ্জ, তারপর হচ্ছে কি? চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তারপর হচ্ছে বাকি অংশ। আবার এর 1 নম্বর সূত্র। সুপারলেটিভের 2 নম্বর সূত্র কি? আমি জাস্ট অনেক সংক্ষেপে দেখাচ্ছি, এটা বিস্তারিত পড়তে গেলে অনেক টাইম লাগবে, বাট আশা করছি তোমরা সবাই মোটামুটি এটা পড়ছো। তো তারপর আমি এটা দেখাই দিচ্ছি একটু বেসিক থেকে। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন অফ দ্য, কি? অন অফ দ্য। আর বাকিগুলো সবই ঠিক থাকবে, বাকিগুলো সব ঠিক। অন অফ দ্য, তারপর হচ্ছে ডিগ্রি চেঞ্জ, তারপর বাকি অংশ। আবার কম্পারেটিভের 2টা সূত্র, তাই না? 1 নম্বরে প্রথম হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ভার্ব, তাই না? ভার্ব, তারপর হচ্ছে কি বলতো? দেন এনি আদার, রাইট? দেন এনি আদার, তারপর হচ্ছে কি? ডিগ্রি চেঞ্জ, তারপর হচ্ছে বাকি অংশ। আবার 2 নম্বর সূত্রটা কি? সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি বলতো? দেন মোস্ট আদার, তাই না? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, তারপর হচ্ছে ডিগ্রি চেঞ্জ, তারপর হচ্ছে বাকি অংশ। জাস্ট তোমাদের সিম্পল ওয়েতে দেখাচ্ছি। তাহলে একটা বিষয় সবসময় খেয়াল করবা, যেমন এখানে একটা বিষয় দেখো, যে পজিটিভ ডিগ্রিটা এখানে বলছে কি? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম। দেখো এখানে প্রথম ভেরি ফিউ, তারপর ডিগ্রি চেঞ্জ কি? আচ্ছা ডিগ্রি চেঞ্জ, সরি, ডিগ্রি এর পরের অংশ। ডিগ্রি এর পরের অংশ কি? বয়েজ ইন দ্য ক্লাস, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে কি বলতো? ভেরি ফিউর পরে কিন্তু এখানে একটা ভার্ব আছে, এটা একটু মিস্টেক করেছে, এখানে আর হবে। ভেরি ফিউ হলে সর্বদা ভার্ব প্লুরাল হয়। হ্যাঁ, আর তারপর অ্যাজ, তারপর ডিগ্রি চেঞ্জ, গুড, তারপর অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। ঠিক এটাকে যখন তোমাকে কম্পারেটিভ করতে বলবে, কম্পারেটিভের নিয়মটা কী ছিল বলো তো? আমরা কিন্তু শিখছি। বলো এখন এইটা কয় নম্বর সূত্র পজিটিভের? পজিটিভের 2 নম্বর সূত্র। তাহলে তুমি যখন এই পজিটিভের যদি এটা 2 নম্বর সূত্র হয়, তাহলে এইটাকে যখন তুমি কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে যাবা, তখনও কিন্তু 2 নম্বর সূত্র দিয়েই করতে হবে। বেশি চেঞ্জ না কিন্তু, প্রায় সেম, জাস্ট কিছু, যেমন প্রথম সূত্রটাতে দেনে নিয়ে দা, দ্বিতীয় সূত্রটাতে দেন মোস্ট আদার, ঠিক আছে? আবার সুপারলেটিভের ক্ষেত্রে যে ভার্বের পর দা হয়, বাট 1 নম্বর সূত্রে, বাট 2 নম্বর সূত্রে ভার্বের পর অন অফ দা হয়, এরকম।
তো যাই হোক, এটা যেহেতু 2 নম্বর সূত্র, তাই কম্পারেটিভ সুপারলেটিভ সব কিছু 2 নম্বর সূত্র অনুযায়ী হবে। তাহলে কম্পারেটিভটা দেখে দেখো, প্রথমত কি হবে, সাবজেক্ট হয়, তাই না? কম্পারেটিভে কি হয়, সাবজেক্ট হয়। এই যে সাবজেক্টটা বসছে রহিম, সাবজেক্টকে পজিটিভ ডিগ্রি সবসময় সাবজেক্টটা কোথায় বসে, শেষে বসে, হ্যাঁ। তাহলে সাবজেক্ট হচ্ছে রহিম, এবার হচ্ছে কি ভার্ব, ভার্ব আমরা দিলাম ইজ, কারণ রহিম হচ্ছে কি সিঙ্গুলার, এই জন্য ইজ হবে। এরপরে কি আছে, এবার আছে দ্বিতীয় সূত্রটা কি বলতো, এরপরে কি এইবার হচ্ছে কি ডিগ্রি চেঞ্জ হবে, ভার্বের পর কি ডিগ্রি চেঞ্জ, ভার্বের পর কি হবে বলো তো, সরি ভার্বের পরই হচ্ছে ডিগ্রি চেঞ্জ। তাহলে এখানে কি ভার্বটা কি আছে বলো তো, গুড আছে, পজিটিভে সরি ডিগ্রিটা কি আছে, গুড। তাহলে এইটার কম্পারেটিভ ডিগ্রি কি হবে, বেটার, তাই না? বেটার। এবার কি দেন এনি আদার হবে নাকি দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার হবে। কেন? কারণ এটা 2 নম্বর সূত্র, 1 নম্বর সূত্র হচ্ছে দেন এনি আদার, 2 নম্বর সূত্র দেন মোস্ট আদার। ওকে, এরপর কি হবে ডিগ্রি, এরপর হচ্ছে তোমার বাকি যে একটা অংশ থাকে ডিগ্রির ওই অংশটা, তা বাকি অংশটা কি, বয়েস ইন দ্য ক্লাস, বয়েস ইন দ্য ক্লাস, সেটা বসবে যে বয়েস ইন দ্য ক্লাস। তার মানে প্রথমত সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর ডিগ্রি চেঞ্জ, তারপর হচ্ছে ডিগ্রি কোনটা, তার মানে সাবজেক্ট কোনটা, এইটা। তাহলে রহিমের ভার্ব কি হতে পারে, ইজ। এবার ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি কোনটা, গুড, তা গুডের ডিগ্রি কী হবে, বেটার। ওকে, এইবার হচ্ছে দেন মোস্ট আদার বা দেনে নিয়ে আদার, 2 নম্বর সূত্র দেন মোস্ট আদার বসাবো। এবার বাকি যেটা থাকবে সেটুকু, তাহলে বাকি কি আছে, বয়েস ইন দ্য ক্লাস, এটা। আর ভেরি ফিউ তো এক্স্যাক্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি অংশ, এই জন্য এটা বাদ যাবে। এরপর আসে আমরা সুপারলেটিভে যাই, সুপারলেটিভে যাব। সুপারলেটিভে কি বলছে, এখানে সুপারলেটিভে কি 2 নম্বর সূত্রটা আমাদের নিতে হবে। সুপারলেটিভের সূত্রটা কি হচ্ছে, সাবজেক্ট হবে প্রথমে, কি হবে, সাবজেক্ট, ওকে রহিম, তারপর হচ্ছে ভার্ব হবে, তারপর হচ্ছে ভার্ব। এবার 2 নম্বর সূত্র কি দা হবে নাকি অন অফ দা হবে, 2 নম্বর সূত্র অন অফ দা, এই যে দেখছো অন অফ দা দিছে। ওকে, এবার আসে ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি কোনটা, এই যে গুড অথবা বেটার, তা বেটার বা গুডের সুপারলেটিভ কি হবে বলো তো, বেস্ট, সুপারলেটিভ কি হয়, বেস্ট হয়। ঠিক আছে, এরপরে বাকি অংশ কি আছে, বয়েস ইন দ্য ক্লাস, বয়েস ইন দ্য ক্লাস। ঠিক আছে, জাস্ট সূত্রটা ফলো করলেই কিন্তু তোমরা খুব ইজিলি ওয়েতে বুঝতে পারো। দেখো এইটা হচ্ছে আমি মনে হয় খুব সংক্ষেপ সময়ে সর্বোচ্চটা বুঝতে পেরেছি তোমাদের ডিগ্রিটা, আর এটা ওইরকম একটা ভালো বিস্তারিত ক্লাস নিতে গেলে প্রায় 40 মিনিট সময় লাগবে। তো যাই হোক, আমরা হচ্ছে এই ট্রিক্সটা আশা করছি বুঝতে পারছি সবাই, এবং তোমাদের ডিগ্রি নিয়ে আশা করছি প্রত্যেকটা বোর্ডে একটা প্রশ্ন থাকবেই, 2টা থাকবে না কখনো, 2টা হয়তো লাকিলি যদি থাকে, বাট একটা মাস্ট বি থাকার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা চলো একটু নেক্সটে যাই। 3 নম্বর হ্যাক্সটা গেল, এইবার আমরা শিখবো 4 নম্বর হ্যাক্স। 4 নম্বর হ্যাক্সে দেখো যে অনলি দেখলি 3 মূর্তির খেলা, কীরকম, বাক্যে অনলি বা অ্যালোন আছে মানে স্যাররা তোমাকে নম্বর দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে থাকে। কেন? কারণ তো এটা খুবই সহজ, এই জন্য। ঠিক আছে, এখানে কোনো কঠিন গ্রামার নাই। যেমন বানমারা মন্ত্রটা আমরা শিখে নেই, যেমন ব্যক্তি বা আল্লাহ বোঝালে অনলি কেটে শুরুতে আমরা কি বসাবো, নান বাট বসাবো। আবার বস্তু বোঝালে অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে, আর বাকিগুলো ঠিক থাকবে। বয়স বা সংখ্যা বোঝালে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। দেখো এই বিষয়টা তোমাদের কাছে মামুলি লাগতে পারে, বাট যখন পরীক্ষাটা আসে না, তখন তোমরা গলিয়ে ফেলো যে আচ্ছা এই যে অনলি, এটা পরিবর্তে কি নাথিং বাট হওয়ার কথা না, নাকি হচ্ছে নান বাট হওয়ার কথা, এটা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। অর্থাৎ বাক্যটাতে যদি দেখো যে এটা কোনো ব্যক্তি বা আল্লাহকে বোঝানো হয়েছে বা কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, তাহলে অনলি পরিবর্তে নান বাট। এবার যদি ওই বাক্যে যদি কোনো জায়গা বোঝায়, জায়গার নাম বোঝায়, তাহলে সেক্ষেত্রে অ্যান্ডে কীভাবে, আমি এক্সাম্পল দেখাবো। আবার যদি সংখ্যা বা বয়স বোঝায়, সেক্ষেত্রে নট মোর দ্যান হয়। তো চলো আমরা একটু এক্সাম্পলটা দেখে নিই। এই যে কত সুন্দর এক্সাম্পল দেওয়া আছে এখানে 2 ধরনের এক্সাম্পল। একটা উদাহরণ ব্যক্তি বা পার্সোনাল ক্ষেত্রে অনলি অ্যালোন, শর্টকাট ম্যাজিক হচ্ছে নান বাট শুরুতে বসবে। আর অবজেক্ট বস্তুর ক্ষেত্রে অনলি বসালে নাথিং বাট ওই জায়গায় বসবে। এইবার সংখ্যা বা বয়স অনলি এর জায়গায় নট মোর দ্যান। ঠিক আছে, এই 4টা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। জাস্ট আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, 1 2 3। ওকে, এবার চলো আমরা নেক্সটে যাই। নেক্সট বলতে হচ্ছে যে এই যেটা দেখলাম এটার এক্সাম্পলটা একটু ভালো করে দেখি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহই কি পারে, আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এটাকে যখন তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলবে, তখন তুমি কিভাবে করবা? দেখো অনলি এর পরিবর্তে জাস্ট নাথিং বাট, আর বাকিটা ঠিক থাকবে, আল্লাহ ক্যান হেল্প আস, একদম সিম্পল। এখন কথা হচ্ছে এটা কি, আল্লাহ সম্পর্কে বলছে বা ব্যক্তি সম্পর্কে বললো, অনলি পরিবর্তে নান বাট হতো। এইবার আসে হি লাইকস অনলি সুইটস, মানে সে একমাত্র কি পছন্দ করে, মিষ্টি পছন্দ করে। তা দেখো এই অনলি এর পরে কি আছে, সবসময় মনে রাখবা ব্যক্তি, বস্তু, বয়স, এটা কিভাবে নির্ধারণ করবা অনলির পরে, সেটা হচ্ছে অনলির সাথে যে ওয়ার্ডটা বসে সেটার উপরে। যেমন অনলির পরে কি ওয়ার্ড বসে, আল্লাহ।
এরকম অনলির পরে এইখানে কি সুইটস, সুইটস কি কোনো ব্যক্তি বা ব্যক্তি বোঝাইছে না, এখানে একটা বস্তু বোঝাইছে। তো আমরা জানি অনলি এর পরে যদি কোনো বস্তু বোঝায়, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা নাথিং বাট দেবো। কি দেবো? নাথিং বাট, অর্থাৎ অনলি এর জায়গায় নাথিং বাট, বাকিগুলো সেম থাকবে। তাহলে হি লাইকস নাথিং বাট সুইটস। এরপর আসো সংখ্যা, তাহলে হি ইজ অনলি 10, অর্থাৎ সে একমাত্র 10 বছর বয়স। তাহলে দেখো অনলি এর পরে কি 10 আছে, মানে কি এটা সংখ্যা বোঝাইছে। তার সংখ্যা থাকলে আমরা কি দিই? নট মোর দ্যান, তাই না? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে শি ইজ নট মোর দ্যান 10। জাস্ট তুমি অনলির জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। 3টা ক্যাটাগরি দেখালাম, 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি তোমাদের এসে যেতে পারে, ঠিক আছে? এটা একটু ভালো মতো দেখবা। এইবার আসো আমরা নেক্সট যাই, সর্বশেষ হ্যাক্স। সর্বশেষ হ্যাক্সটা আশা করছি তোমরা একটু ধৈর্য ধরে দেখবা। দেখো ইন্টারোগেটিভ করার উল্টো আইন, উল্টো আইন আমরা শিখবো। ও বা দেখি কি উল্টো আইন। দেখো পরীক্ষায় যখনই কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে বলবে তখন জাস্ট মাথাটা উল্টো করে ফেলবা। অর্থাৎ আমরা যেমন ধরো মাথাটা উল্টো করে ফেলবে, বাক্য পজিটিভ হলে উত্তর হবে নেগেটিভ, আর নেগেটিভ হলে পজিটিভ। বিষয়টা আমি একটু দেখাচ্ছি তোমাদের। যেমন যখন তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাবা, বুঝতে পারছো, তখন এখানে একটা সিস্টেম আছে। অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যটা যদি তোমার মানে হ্যাবোধক থাকে, মানে এক হচ্ছে অ্যাসার্টিভ তো একটা সেন্টেন্স, এরপর আবার অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হ্যাবোধক একটা নাবোধক। অর্থাৎ নট থাকলে নাবোধক, নট না থাকলে হ্যাবোধক। তাহলে যদি হ্যাবোধক হয় ওইটা ইন্টারোগেটিভ করতে গেলে তখন কিন্তু নট নিয়ে আসতে হবে তোমাকে, বুঝতে পারছো? আবার অ্যাসার্টিভে যদি নট থাকে তখন ওইটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাও তখন কিন্তু নট আসবে না। তো এখন এইটার এক্সাম্পলটা আমরা একটু ভালো করে দিব। আর শেষে কিন্তু অবশ্যই কি ওয়ার্নিং, যে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন তোমাকে দিতে হবে। এটা অনেকে দাও না, সঠিকভাবে করো, বাট প্রশ্নবোধক চিহ্নটা দাও না, মার্ক কাটা যাবে। চলো এইবার আমরা হচ্ছে এই যে এখানে একটা বিষয় খেয়াল করি, যেমন হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ হেলথ হচ্ছে সম্পদ, স্বাস্থ্যই সম্পদ। এখন এইটাকে তোমাকে যখন নেগেটিভ করতে বলবে তখন তুমি কীভাবে করবা? সরি নেগেটিভ না, ইন্টারোগেটিভ। প্রথমত আমরা ইন্টারোগেটিভের নিয়মটা কি বলো তো? একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে হলে কি লাগে, এই বিষয়টা তোমরা জানো? অনেকে হয়তো জানো না। স্বাভাবিক নিয়ম যদি আমি বলি সেটা হচ্ছে যেমন হি ইটস রাইস, খেয়াল করো, হি ইটস রাইস মানে সে ভাত খায়। আর একটা বাক্য হচ্ছে হি ইজ প্লেইং, ভালো করে খেয়াল করবা, প্লেইং ফুটবল। কেমন? তো এখন এই দুইটাকে হচ্ছে আমরা কি নেগেটিভ করব। দেখো প্রথমটাকে নেগেটিভ যদি আমি করতে যাই, তার নেগেটিভ করার প্রথম মূল ইতে কি, যে শুরুতে তোমার ডাবলএস কোশ্চেন অথবা ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব। তো যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন প্রথমে অক্সিলারি ভার্ব লাগে। তো এখন এখানে অক্সিলারি ভার্বটা কি আছে? এই সেন্টেন্সে নাই, কারণ এখানে মূল ভার্বই শুধু ইটস আছে। তো এইটা অক্সিলারি ভার্ব কি, এটা কি জানো? এটার অক্সিলারি ভার্বটা হচ্ছে, আমরা জানি কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু, ডিড, ডাচ এই তিনটের যে কোনো একটাকে নিয়ে আসবো। তাহলে এখন কথা হচ্ছে ডু ডাচ হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়, আর ডিড হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট না, রাইট, তাহলে ডু অথবা ডাচ হবে। আবার এখানে ইটস আছে, তার মানে কি এস যুক্ত আছে, তার মানে সিঙ্গুলার, সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ হয়। তাহলে আমরা কি লিখবো? ডাজ, খেয়াল করবো, ডাজ। ওকে, এইবারে হি লিখতে হবে, হি লেখার পর এবার ইট। দেখো ইট এখানে কিন্তু আর ইটস হবে না, তখন কিন্তু ইট হবে। কেন? কারণ তুমি যখন ডাজ লিখবা তখন এইটার এসটা ডাজে চলে আসছে, তো এই জন্য আলাদাভাবে এস লেখার প্রয়োজন নাই। তাহলে ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, সে কি ভাত খায়। ওকে, এখন আমরা নিচেরটা ইন্টারোগেটিভ যদি করতে বলি তোমাদের সবাই করতে পারবা। কেন? কারণ খেয়াল করো নিচেরটা কিন্তু মেইন ভার্ব প্লেইং, বাট অক্সিলারি ভার্ব কিন্তু অলরেডি দেওয়া আছে। তো অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা ডু, ডাস বা ডিডকে আনবো না। তাহলে এই অক্সিলারি ভার্বটাই আগে হবে, ইজ, তারপর বাকি যেটা আছে ইজ হি প্লেইং, ইজ হি প্লেইং ফুটবল। এখানে একটা ম্যাজিক দেখাই তোমাদের। দেখো এইটা হচ্ছে কি অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ মানে হচ্ছে জাস্ট আমরা ইন্টারোগেটিভ একটা রূপান্তর করলাম। কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে তুমি যখন ইন্টারোগেটিভ করবা তখন কিন্তু এই নিয়মটাই থাকবে, বাট এটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, মানে নট আনতে হবে। কেন নট আনতে হবে? এর কারণটা হচ্ছে আমরা জানি চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে তুমি যেটাই রূপান্তর করো না কেন, মানে বাক্যের অর্থটা অপরিবর্তিত থাকবে, মানে অর্থ চেঞ্জ হবে না। কি হবে না? অর্থ চেঞ্জ হবে না, বুঝতে পারছো?
অর্থ কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমরা একটা বাক্য পড়ছিলাম না, ইফ হি ইজ পুর, দো হি ইজ পুর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ, সে সৎ। এবং আমরা কম্পাউন্ডে কী করছিলাম, হি ইজ পুর বাট অনেস্ট, অর্থাৎ সে সৎ, সে গরিব কিন্তু সৎ, তাই না? দেখো অর্থটা কিন্তু সেম ক্যাটাগরি। ঠিক যখন তুমি এটাকে মানে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলে মানে অ্যাসার্টিভ থেকে, তখন কিভাবে করবা, তখন এই ডাজের জায়গায় ডাজেন্ট দেবা। কী দেবা? ডাজেন্ট হি ইট রাইস। তখন অর্থটা কিন্তু অপরিবর্তিত মানে সেম থাকবে। কীরকম? যেমন এখানে বলেছে হি ইটস রাইস, মানে সে কি ভাত খায়। আর যখন এটা ডাজ হি ইট রাইস বলছে তখন কি হয়, সে কি ভাত খায়, সে কি ভাত খায়। তার মানে এখানে কিন্তু দ্বিতীয় দ্বন্দ্বে আছে, সে কি ভাত কি খায় না সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। কিন্তু আমাদের যেটাকে আমরা রূপান্তর করছি সেটাতে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে সে হ্যাঁ ভাত খায়। বাট এটা এখানে যদি তুমি নট দাও তখন কিন্তু অর্থটা সেম থাকবে। কীরকম? ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না, তার মানে কি সে ভাত খায়। বুঝতে পারছো? যেমন এই তুই আমাকে ভালোবাসিস না। কি? আমি তোমাকে ভালোবাসি না, তার মানে কি বুঝাইছে যে সে তাকে ভালোবাসে। আর যখন বলে তুই আমাকে ভালোবাসিস না, তো আর ও যদি বলে হ্যাঁ আমি কি ভালোবাসি, তার মানে কি আমি ওকে কি ভালোবাসি, তোকে ভালোবাসি কি করব। মানে এই ভালোবাসা বলতে প্রেম প্রীতি না, ভালোবাসা যে কোনো ভাই বোন হতে পারে, মা সন্তান হতে পারে, সো এই ক্ষেত্রে ঠিক আছে, খারাপভাবে নিবা না, জাস্ট তোমাদের উদাহরণ অর্থে। তো এই বিষয়টা এই জন্য কি নট আনতে হবে। যেমন এখানে আছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। এটাকে যখন তোমরা ইন্টারোগেটিভ করতে যাবো তখন কী হবে, ইজেন্ট হেলথ ওয়েলথ। আচ্ছা স্বাস্থ্য কি সম্পদ নয়, তার মানে কি স্বাস্থ্য সম্পদ। আর যদি এখানে হচ্ছে স্বাস্থ্য কি সম্পদ, এটা কিন্তু আমরা শিওর না যে আসলে কি স্বাস্থ্য সম্পদ কিনা। বাট নট আসলে তখন কিন্তু অর্থটা অপরিবর্তিত থাকবে। মাথায় ঢুকছে? ওকে, এবার দেখো হি ওয়াজ নট আ ফল, মানে সে বোকা নয়, সে বোকা ছিল না। এখন দেখো এখানে কিন্তু কি আছে, নট আছে। তাহলে অ্যাসার্টিভে যদি নট থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে আবার কিন্তু নট আনবো না, তখন আবার নট থাকবে না। বুঝতে পারছো? তাহলে কি হবে, ওয়াজ হি ফল, সে কি বোকা ছিল, তার মানে কি সে কি বোকা। এখানে কি সে বোকা ছিল না, শি ওয়াজ নট এ ফল, মানে সে কি সে একটা বোকা ছেলে ছিল না। তার ওয়াজ হি ফল, সে কি বোকা ছিল না, সে তো বোকা ছিল না। কিন্তু প্রায় সেম ক্যাটাগরি থাকে। হ্যাঁ, তার মানে অ্যাসার্টিভে নট থাকলে ইন্টারোগেটিভে নট আসবে না, অ্যাসার্টিভে যদি নট না থাকে ইন্টারোগেটিভে নট আসবে। আর হচ্ছে বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেব। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা একটু নেক্সটে যাই। নেক্সটে আরও কিছু জাদু দেখানো হয়েছে। আচ্ছা ওই একই জিনিস, সরি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এই তোমাদের 5টা হ্যাক্স, এই হ্যাক্সের ভিডিওটা আমরা একটু বড় হয়েছে, তো আশা করছি তোমরা A to Z দেখতে পারছো। জাস্ট কয়েকটা সেকেন্ড একটু আমার কথাটা শোনো সবাই। তোমাদের কিন্তু বেশি পরীক্ষার সময় বেশি দিন নাই, সো এই জন্য অনুরোধ করবো রীতিমতো একটু পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। হ্যাঁ, আর আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের সাথে যুক্ত থাকো, প্রতিনিয়ত ক্লাসগুলো করো, তাহলে যেটা হবে তুমি আলটিমেটলি একটা ভালো রেজাল্ট করতে পারবা, ভালো কিছু শিখতে পারবা। তো এই আমি ইতিমধ্যে প্রায় 4-5টা পয়েন্টের উপরে অলরেডি হ্যাক্স ভিডিও দিয়েছি, যেটা আমাদের ইউটিউবে প্লে লিস্টে সিরিয়াল আকার দেওয়া আছে। তোমরা সবাই অবশ্যই হ্যাক্স ভিডিওটা A to Z দেখবা। আর এই চেঞ্জিং সেন্টেন্স যেটা আছে এটাও সবাই আশা করছি যারা শেষ পর্যন্ত দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ বিড়লা এডুকেশন তোমাদের সাথে আছে। যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে অবশ্যই আমাদেরকে জানাতে পারো কমেন্টে। এরপরে কোন টপিকের উপরে হ্যাক্স ভিডিও চাও। আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।